একটি ছোট খামারে, বারডকের ঘন টিএইচ আলিতে, মা হাঁস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল। মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল। রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি ডাকলিংসের জন্ম হয়েছিল। একটি মাত্র ডিম বাকি ছিল, সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি। হাঁসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে। সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। হাঁসের মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল। তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত, যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন। শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল, তবে এটি মোটামুটি বাকি হাঁসের মতো ছিল না। এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল। হাঁসের মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল, তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন। বাকি হাঁসেরা তাকে দেখে হেসে ফেলল। তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে চায় না। পরের দিন সকালে মা হাঁস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন। তার অবাক করার জন্য কুরুচি হাঁসগুলির পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল। হাঁস তার বাচ্চাদের পোল্ট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাঁসকে বলেছিলেন। হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল, তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল। ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার্ড থেকে বের করে দিতে। তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে। লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস ছেড়ে হাঁস মুরগির উঠোন ছেড়ে চলে গেল। সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ পেরিয়ে এলেন, যার উপরে কেউ নেই, এবং হাঁসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে। সময় কেটে গেছে, তার একাকিত্ব সত্ত্বেও কুৎসিত হাঁসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না। এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে। কুরুচি হাঁসটি জানত না যে এটি কি ধরনের পাখি, তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন। তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাঁসফাঁস। শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল। কুরুচি হাঁসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল। এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন, তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাঁসের পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল। তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল। কুরুচি হাঁসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে। কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল, তখন সে তার জন্য দুঃখিত হল। কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটাতাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাঁসকে তার সাথে রাখবেন। বসন্ত এসেছে। মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে। হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হ্রদের তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না। সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে। এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই। উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটেন এবং হঠাৎ সে লম্বা গলায় একই সুন্দর সাদা পাখিটি দেখেছিল, যা সে আগে একবার দেখেছিল। কুরুচি হাঁসটি তার কাছাকাছি সাঁতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে সুন্দর পাখিটি ভয় পেল না, বরং বিপরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে হ্রদের ওপারে সাঁতরে উঠলেন। কুরুচি হাঁসফাঁস তার সুখকে বিশ্বাস করতে পারল না। পাশ দিয়ে যাচ্ছিল। হ্রদের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাঁস কখনো দেখেননি। তিনি যখন জানতে পারলেন যে পোল্ট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে কুৎসিত হাঁসকে বের করে দিয়েছিলেন তা হান দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল। একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল, তখন পোল্ট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল। লেমুয়েল গুলিভার তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে ইংল্যান্ডে পুরো 5 মাস অতিবাহিত করেছিলেন, তবে ভ্রমণের লালসা আরও দৃঢ় হয়ে উঠল। সুতরাং অ্যাডভেঞ্চারার জাহাজের ক্যাপ্টেন হয়ে গুলিভার অন্য
যাত্রা শুরু করলেন। তিনি 50 জন ক্রু সদস্য নিয়োগ করেছিলেন, কিন্তু দেখা গেল ক্রুদের সবাই সৎ লোক ছিল না। একবার রাতের আড়ালে বিশ্বাসঘাতকরা একটি জাহাজে দাঙ্গা করেছিল, গুলিভারের কেবিনে ভেঙে তাকে বেঁধে রাখে। 3 দিন ক্রু প্রাক্তন ক্যাপ্টেনকে তালা দিয়ে রেখেছিল এবং চতুর্থ দিন বিশ্বাসঘাতকরা একটি অজানা জমিতে গুলিভারকে অবতরণ করেছিল। তাকে কিছু বিধান রেখে উত্তর দিকে যাত্রা করেছিল। প্রাক্তন অধিনায়কের অভ্যন্তরীণ নেতৃত্ব ছাড়া আর কোনো উপায় ছিল না। পথে তিনি ঘোড়ার ট্র্যাকগুলির সাথে সাক্ষাৎ করলেন, যা গুলিভারকে প্রাথমিক উদ্ধারের আশা করেছিল। হঠাৎ দিগন্তে একটি হিউম্যানয়েড চিত্র হাজির। গুলিভার তার চোখ সংকীর্ণ করে তাকে দেখল। অন্ধকার ত্বক এবং কোঁকড়ানো চুলের সাথে এটি ছিল এক অদ্ভুত চেহারা বানর। এই প্রাণীগুলির পাঞ্জা দীর্ঘ দীর্ঘ নখ ছিল। তারা এত বিপজ্জনক লাগছিল যে গুলিভার তার নিঃশ্বাস চেপে ধরে গাছের পিছনে ঝুঁকে পড়ে, কিন্তু তারপরে কোনো কিছুই যাত্রীর কাঁধ ধরে তাকে টেনে নিয়ে যায়। এই দুটি ঠিক একই বানর যারা তাদের শিকারটিকে গাছের উপরে টেনে আনার চেষ্টা করেছিল। গুলিভার তার হাত দিয়ে লড়াই করার লড়াই করেছিল, তবে প্রাণীগুলি আরও শক্তিশালী ছিল। গুলিভার অসম লড়াই করার সময় খুরদের আওয়াজ শোনা গেল। কাছে আসা ঘোড়াটি লক্ষ্য করে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে সন্ত্রাসে পালিয়ে গেল। কাছে এসে ঘোড়াটি গুলিভারকে আগ্রহের সাথে পরীক্ষা করল। তারপরে একটি দ্বিতীয় ঘোড়া এল। তারা তাদের সামনের খোঁচার লাথি দিয়ে একে অপরকে অভ্যর্থনা জানালো। ঘোড়াগুলি এত বুদ্ধিমানতার সাথে আচরণ করেছিল যে এটি গুলিভারের কাছে মনে হয়েছিল যে তারা জাদুকর যারা ঘোড়াতে পরিণত হয়েছিল। অবশেষে পরামর্শের পরে ঘোড়া গুলিভারকে তাদের অনুসরণ করার আদেশ দিল। এবার গুলিভার বুদ্ধিমান ঘোড়া গিমদের দ্বারা বসবাসকারী একটি দেশে শেষ হয়েছিল, এবং যে অদ্ভুত বানর গুলিভার আক্রমণ করেছিল তারা গিমদের পোষা প্রাণী হিসাবে কাজ করেছিল এবং সমস্ত নোংরা কাজ করেছিল ডিআইডি। তাই ভ্রমণকারীকে এমন একটি বাড়িতে নিয়ে আসা হয়েছিল যেখানে প্রাচীরের সাথে প্রসারিত খড়ের সাহায্যে একটি গিরি এবং অন্যান্য ঘোড়া স্থাপন করা হয়েছিল। ঘোড়াটি কিছুটা খড় খাওয়ার জন্য গুলিভারের দিকে ইশারা করেছিল, কিন্তু ভ্রমণকারী এক বালতি দুধ লক্ষ্য করে সেখানে থেকে একটি পানীয় চেয়েছিল। রাতের খাবারের পরে গুলিভার ঘোড়াগুলির নিবিড় তত্ত্বাবধানে এটি থেকে ওট এবং বেড রুটি সংগ্রহ করেছিলেন। এটি গিমদের এতটাই আশ্চর্য করেছিল যে তারা গুলিভারকে তাদের ভাষা এবং সংস্কৃতি শেখাতে শুরু করেছিল। ঘোড়াগুলি কেবল বুদ্ধিমানই নয়, অত্যন্ত মহৎ হিসাবেও পরিণত হয়েছিল। তারা ক্রোধ, হিংসা, প্রতারণা এবং শত্রুতা শব্দটি জানত না। অর্থ, জাহাজ ও রাজ্য সম্পর্কে গুলিভারের গল্প শুনে তারা অবাক হয়েছিল। তবে সমস্ত গিম বেশিরভাগ লোকেরা ঘোড়া চালানোর অনুমতি দেয় এই ক্ষোভ প্রকাশ করেছিল। সময়ের সাথে সাথে গুলিভার গিমদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি আর কখনো লোকের কাছে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাই হোক, প্রতি চতুর্থ বছরে দেশে প্রতিনিধিদের একটি কাউন্সিল আহ্বান করা হয়েছিল, যেখানে তারা প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিল। গুলিভারকে একটি বান্ধব জাতীয় প্রাণী হিসাবে সভায় উপস্থিত থাকতে দেওয়া হয়নি, তবে কৌতূহলের বাইরে তিনি গোপনে একটি খড়ের গর্তে লুকিয়ে সভায় প্রবেশ করলেন। এটি প্রমাণিত হয়েছে যে গিমরা দীর্ঘদিন ধরে অদ্ভুত বানরগুলিকে অকেজো বলে মনে করেছিল এবং তাই তাদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং তাদের সাথে গুলিভার তার ভাগ্যের জন্য অপেক্ষা না করে যাত্রী তাড়াতাড়ি একটি নৌকা তৈরি করে নিকটবর্তী দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন। গুলিভার সিদ্ধান্ত নিয়েছে যে তার বাকি জীবন তার কাছে দুষ্টু লোকদের থেকে দূরে থাকবে। তবে দ্বীপটি অস্ট্রেলিয়ার উপকূলে পরিণত হয়েছিল। গুলিভারকে একটি পর্তুগিজ জাহাজ থেকে নাবিকরা দেখে জাহাজে নিয়ে যেত। অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন যে গুলিভার তার মন হারিয়ে ফেলেছে, তাই তিনি বাড়ি ফিরতে চান না এবং বুদ্ধিমান ঘোড়াগুলির সম্পর্কে তার গল্পগুলি বলেন। গুলিভারকে যখন লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি খুব অসুবিধায় লোকদের দৃষ্টি বহন করতে শিখেছিলেন। তিনি 1 বছর পরে তার স্ত্রী এবং সন্তানদের সাথে অভ্যস্ত হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি নিজেকে স্পর্শ করতে দেননি এবং সারা জীবনের জন্য গুলিভার কেবল তার কেনা স্টলিয়নদের সাথে যোগাযোগ করেছিল।